ফেলুদাও নিশ্চয়ই এটা জানতে চাইতো, কিন্তু ডক্টর বৈদ্য হঠাৎ তার হাত দুটো টেবিলের ওপর থেকে তুলে নিয়ে চোখ খুলে বললেন, এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। হেলমুট মোড়া থেকে উঠে গিয়ে তার টেবিলের ওপরে রাখা ফ্লাস্ক থেকে গ্লাসে ঢেলে বৈদ্যকে দিল। ভদ্রলোক জল খাওয়া শেষ হলে পর ফেলুদা বলল, বীরেন্দ্র যে কে সেটা বোধ হয় জানার কোনো সম্ভাবনা নেই। উত্তর এলো হেলমুটের থেকে, বীরেন্দ্র মিস্টার সেলভাঙ্কারের ছেলের নাম। আমাকে বীরেন্দ্রর কথা বলেছেন তিনি, একবার নয় অনেকবার। জানালা খুলে দিতে গিয়ে দেখি বাইরে ইলেকট্রিকের আলো দেখা যাচ্ছে। হেলমুটও বোধহয় দেখেছিল, কারণ ও সুইচ টিপে দিল আর ঘরের বাতিগুলো জ্বলে উঠল। ঘড়িতে দেখি 6:45। আমরা সকলেই উঠে পড়লাম। ডক্টর বৈদ্য নিশিকান্ত বাবুর কাঁধে হাত রেখে বললেন, আপনাকে খুব নার্ভাস লোক বলে মনে হচ্ছে। নিশিকান্ত বাবু একটু হেঁ হেঁ করলেন। যাকগে, ডক্টর বৈদ্য বললেন, মনে হয় আপনার ফাড়া কেটে গেছে। ওহ! আহ্লাদে হাঁপ ছেড়ে নিশিকান্তবাবু তার সব কটা দাঁত বার করে দিলেন। ফেলুদা বলল, আপনি কদিন আছেন? ডক্টর বৈদ্য বললেন, কাল দিনটা ভালো থাকলে পোমিয়াংচি যাবার ইচ্ছে আছে। ওখানকার মনাস্টারিতে অনেক নথিপত্র আছে শুনেছি। আপনি কি তিব্বত নিয়ে পড়াশোনা করছেন? প্রাচীন সভ্যতা বলতে তো ওই একটিই বাকি আছে। মিশর, ইরাক, মেসোপটেমিয়া এসব তো বহুকাল আগেই নিশ্চিহ্ন হয়ে গেছে। ভারতবর্ষে কি আছে বলুন? সবই পাঁচমেশালি। যা ছিল তিব্বতেই ছিল, একেবারে খাঁটি অবস্থায়। এই সেদিন পর্যন্ত। এখন তো আর তিব্বতে যাবার কোনো মানেই হয় না। সৌভাগ্যক্রমে এই সিকিমের মঠগুলিতে সেই পুরনো সভ্যতার কিছুটা আভাস পাওয়া যায়। আমরা বাইরে বেরিয়ে এলাম। রাত্রে নিঘাত বৃষ্টি হবে, আকাশ কালো আর মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক। ডক্টর বৈদ্য বললেন, আপনারাও এসে পড়ুন না পোমিয়াংচি। ফেলুদা বলল, ঠিকই, কালই যেতে পারবো বলে মনে হচ্ছে না। আপনি তো কয়েকদিন থাকবেন ওখানে। অন্তত 3-4 থাকার ইচ্ছে আছে। তাহলে হয়তো দেখা হয়েও যেতে পারে, কারণ পোমিয়াংচির কথা অনেকেই বলছে। গেলে কিছু নুন সঙ্গে নিতে ভুলবেন না। ডক্টর বৈদ্য হেসে বললেন, নুন? ঝোঁক ছাড়াতে হলে তো নুন ছাড়া গতি নেই। আমাদের হোটেলটা অন্য দিক দিয়ে খুব একটা কিছু না হলেও রান্নাটা এখানে বেশ ভালোই হয়, বিশেষ করে পাঁঠার মাংসের ঝোল। আমি আর ফেলুদা দুজনেই রাত্রে রুটি খাই, আর নিশিকান্তবাবু দুবেলাই ভাত খান। আজ 3 জনে একসঙ্গে খেতে বসেছি। নিশিকান্তবাবু একটা নলি হাড় চুষে চোঁ করে ম্যারো বার করে খেতে খেতে বললেন, ডিসেন্ট লোক মশাই। ডক্টর বৈদ্যর কথা বলছেন? ফেলুদা জিজ্ঞেস করল। আশ্চর্য ক্ষমতা, কীরকম সব বলে টলে দিল। ফেলুদা হেসে ঠাট্টার সুরে বলল, আপনার তো ভালো লাগবেই, বলেছে ফাঁড়া কেটে গেছে, আর কি চাই। আপনার বুঝি ওর কথাগুলো বিশ্বাস হয়নি? কথাগুলো যদি ফলে যায় তাহলে হবে নিশ্চয়ই, এখনও তো সেই স্টেজে পৌঁছয়নি। এমনিতে এসব লোকের ওপর চট করে সৌভাগ্যক্রমে এই সিকিমের মঠগুলোতে সেই পুরনো সভ্যতার কিছুটা আভাস পাওয়া যায়। আমরা বাইরে বেরিয়ে এলাম। রাত্রে নিঘাত বৃষ্টি হবে। আমাদের হোটেলটা খুবই ভালো এবং সুন্দর পরিবেশে। যাই হোক, কিন্তু সত্যিকারের গুণী লোকও তো থাকতে পারে। এর কথাবার্তা স্টাইলই আলাদা, শুনলেই ইমপ্রেসড হতে হয়। আর যদি ধরুন গিয়ে মার্ডার হয়েই থাকে, ফেলুদা মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছিল। কেন সেটা বুঝতে পারলাম না, হয়তো মনের মধ্যে কোনো খটকা রয়েছে। এত ভালো মাংস খাবার সময়ও তার চোখ থেকে একটা ভ্রুকুটি যেতে চাইছে না। মার্ডারের কথা যে বললেন উনি, সেটা আপনার বিশ্বাস হয়? নিশিকান্তবাবু প্রশ্ন করলেন। ফেলুদা বলল, হয়। হয়? হ্যাঁ হয়। কেন বলুন তো? কারণ আছে। এর বেশি কিছু আর বলল না ফেলুদা। খাবার পরে কালকের মতোই দুজনে পান কিনতে বেরোলাম। বৃষ্টি এখনও থামেনি, তবে বাতাস একদম বন্ধ হয়ে গেছে। আজ আমাদের হোটেলের সামনে দিয়ে 2-1 জন নতুন লোককে হাঁটতে দেখলাম। তারা সবাই বিদেশি।
বোধহয় আমেরিকান। এসব বিদেশি ট্যুরিস্টরা সাধারণত এসে নারখিল বলে একটা হোটেল আছে, ওখানকাই সবচেয়ে বড় হোটেল। ফেলুদা পান খেয়ে রাস্তায় পায়চারি করতে আরম্ভ করেছিল। হঠাৎ থেমে বলল, সময় নষ্ট করে লাভ নেই, কিছু ক্যালকুলেশন আছে, সেরে ফেলিগে। তুই বরং এক কাজ কর, কাছাকাছির মধ্যে একটু ঘুরে আয়। আমি আধ ঘন্টা আনডিস্টার্বড কাজ করতে চাই। ফেলুদা হোটেলে ফিরে গেল। ওর কাজে ব্যাঘাত করার ইচ্ছে বা সাহস কোনোটাই আমার নেই, বিশেষ করে তদন্তের এই জট পাকানো অবস্থায়। দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, রাস্তায় লোক নেই বেশি। হোটেলের কাছেই একটা বন্ধ দোকানের সামনে কয়েকটা নেপালি গোল হয়ে বসে জুয়ো খেলছে। মাঝে মাঝে ঘুঁটি নাড়ার শব্দ আর তাদের চিৎকার শোনা যাচ্ছে। আমি শহরের দিকে রাস্তা ধরে হাঁটতে লাগলাম। এখনো বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সঙ্গে অনেক দূর থেকে মেঘের গর্জন। তবে মনে হয় না বৃষ্টি খুব শিগগির আসবে। ধীরে ধীরে তোড়জোড় চলছে, নামবে গিয়ে হয়তো সেই মাঝরাতে। রাস্তার বাতিগুলোর খুব জোর নেই, আর তার উপর দিক থেকে পড়ে বলে চেনা লোকের মুখ চিনতে অনেক সময় লাগে। উল্টো দিক থেকে কে যেন আসছে, এখনো প্রায় 20-30 গজ দূরে। এবার একটা আলোর তলায় এসে পড়াতে মাথার ব্রাউন চুলগুলো চকচক করে উঠল। পরের আলোটায় পরিষ্কার চিনতে পারলাম হেলমুটকে। সে অন্যমনস্কভাবে মাটির দিকে চেয়ে হাঁটছে। এখন 10 হাতের মধ্যে হেলমুট, আরো ভুরু কুচকানো হাত দুটো প্যান্টের পকেটে গোজা। হেলমুট আমার পাশ দিয়ে গটগটিয়ে হেঁটে চলে গেল, অথচ আমাকে যেন দেখতেই পেল না। আমি মুখ ঘুরিয়ে হতভম্বভাবে কিছুক্ষণ ওর ক্রমে ছোট হয়ে যাওয়া চেহারাটার দিকে চেয়ে রইলাম। তারপর আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দিলাম। ঘরে এসে দেখি ফেলুদা বুকের ওপর খাতা খুলে খাটে শুয়ে রয়েছে। বললাম, আধ ঘন্টা হয়ে গেছে ফেলুদা। ফেলুদা বলল, সাসপেক্টের তালিকাটা আপ টু ডেট করে ফেললাম। আমি বললাম, বীরেন্দ্র সেলভাঙ্কার যে সাসপেক্ট সেটা তো আগেই জানতাম, শুধু নামটা জানা ছিল না। ডক্টর বৈদ্যও কি সাসপেক্ট? ফেলুদা একটু হেসে বলল, লোকটা ভেলকি দেখিয়েছে ভালোই। অবশ্যই এমন ভেলকি যে সম্ভব নয় তা বলছি না। আর আজকের ব্যাপারে একটা জিনিস মনে রাখা দরকার, যে বৈদ্যর সেলভাঙ্কারের সঙ্গে আলাপ হয়েছিল। সেলভাঙ্কার ওকে কি বলেছিল না বলেছিল সেটা না জানা অবধি এই বৈদ্যটি ভণ্ড বৈদ্য না খাঁটি বৈদ্য সেটা জানা যাবে না। কিন্তু নিশিকান্তবাবুর ব্যাপারটা যে বলে দিল, জলের মতো সোজা। নিশিকান্ত যে রেটে নোখ কামড়াচ্ছিল তার নার্ভাসনেস বুঝতে অলৌকিক ক্ষমতার দরকার হয় না। আর মার্ডার না বলে স্বাভাবিক মৃত্যু বললে নাটক জমবেই না। লোকটা এসেন্সিয়ালি নাটকে। অনেক গুণী লোকই নাটকে হয়, অভিনয় পছন্দ করে, লোককে চমক দিতে ভালোবাসে। এটা মানুষের অনেকগুলো স্বাভাবিক প্রবৃত্তির মধ্যে একটা। তাহলে সাসপেক্ট কাকে কাকে বলতে হয়? যথারীতি সকলকেই। ডক্টর বৈদ্য, হোয়াট নট? মূর্তির কথাটা ভুলিস না। আর হেলমুট? আমি হেলমুটের ঘটনাটা বললাম। ফেলুদা কিন্তু খুব বেশি অবাক হলো না। বলল, হেলমুটও যে রহস্যময় চরিত্র সেটা আমি আগেই বুঝেছি। ও বলছে প্রফেশনাল ফটোগ্রাফার, সিকিম সম্বন্ধে একটা ছবির বই করছে, অথচ রুমটেকে যে এত বড় একটা উৎসব হচ্ছে সে খবরটা সে জানতোই না। এখানেই তো খটকার কারণ রয়েছে। তার মানে কি হতে পারে? তার মানে এই যে ওর এখান থেকে যাওয়ার অন্য কোনো একটা কারণ রয়েছে, যেটা ও আমাদের কাছে প্রকাশ করছে না। ফেলুদা আরও কিছুক্ষণ ধরে খাতায় হিজি বিজি কী সব লিখল। আমি আকাশ পাতাল ভেবেও এইসব ঘটনার জট ছাড়াতে পারলাম না। আমরা এর আগেও অদ্ভুত সব রহস্যের জাল জড়িয়েছি, কিন্তু কোনোটাতেই সমাধানে এত কঠিন বলে মনে হয়নি। একবার মনে হলো ফেলুদা পুলিশে খবর দেওয়া উচিত। ও একা কেন সমস্ত ব্যাপারটা ঘাড়ে নিচ্ছে? সেলভাঙ্কারকে যেই খুন করুক না কেন, সে যে একটা ডার্ক সাইডে ক্রিমিনাল তাতে কোনো সন্দেহ নেই। যদি সেই লোক ফেলুদার তদন্তের কথা জেনে ফেলে আর ওকে ঘায়েল করার চেষ্টা করে, কিন্তু তারপরেই আবার মনে হলো পুলিশ যদি ফেলুদার আগে খুনিকে ধরে ফেলে, তাহলে সেটা আমার মোটেই ভালো লাগবে না। তার চেয়ে ফেলুদা যা করছে তা একাই করুক।
যদি ওই কঠিন রহস্য সমাধান করতে পারে তাহলে ওর গৌরব 50 গুণ বেড়ে যাবে। 11:15 সময় নিশিকান্তবাবুর দরজায় টোকা মেরে গুড নাইট বলে গেলেন। আমি কিছুক্ষণ গল্পের বইটা পড়ার চেষ্টা করলাম, জুল ভার্নের কারফেথিয়ান কাসল। জানি খুব ইন্টারেস্টিং বই, কিন্তু তাও মন বসল না। কিছুক্ষণ পরে বই বন্ধ করে চোখ বুজলাম। ঘুম আসার আগে পর্যন্ত মাঝে মাঝে চোখ খুলে দেখেছি ফেলুদা তার খাতায় নোট করে চলেছে। মনে যত দুশ্চিন্তাই থাকুক না কেন, রাত্রে একবারও ঘুম ভাঙেনি। সকালে যখন উঠেছি তখন জানলা দিয়ে পাহাড়ের গায়ে রোদ দেখা যাচ্ছে। ফেলুদা ঘরে নেই, বোধহয় স্নান করতে গেছে। যেখানেই থাক, যাবার আগে তার খাটের ওপর একটা সাদা কাগজ অ্যাস্ট্রে দিয়ে চাপা রেখে গেছে, বোধহয় আমারই দেখার জন্য। কাগজটা হাতে নিয়ে দেখলাম, তাতে লেখা রয়েছে আমাদের চেনা একটা তিব্বতী কথা, যার মানে হলো মৃত্যু। আসলে ফেলুদা বাথরুমে যায়নি, ও খুব ভোর থাকতে উঠে নিচে চলে গিয়েছিল একটা টেলিফোন করতে, বোম্বেতে ট্রাঙ্ক কল। আমি স্নান টান সেরে নিচে গিয়ে দেখি ফেলুদা টেলিফোনে কথা বলছে। শেষ হলে পর জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? ও বলল, শশধরবাবু বোম্বেতে নেই, আজ ভোরেই বেরিয়ে পড়েছেন, বোধহয় এখানেই আসছেন। আমার আগের টেলিগ্রামটাতে হয়তো কাজ হয়েছে। চা খেতে খেতে ফেলুদা বলল, আজ একটা এক্সপেরিমেন্ট করব। মনে হচ্ছে একটা ব্যাপারে একটু ছেলে মানুষই করে ফেলেছি, সেটা সত্যি কিনা পরীক্ষা করে দেখতে হবে। এক্সপেরিমেন্টটা কি সেটা আর আগে থেকে জিজ্ঞেস করতে সাহস হলো না। কোথায় সেটা হবে জিজ্ঞেস করাতে ফেলুদা বলল, তার জন্য একটা নিরিবিলি জায়গা চাই। নিরিবিলি ঘর হলেই হবে কিনা জিজ্ঞেস করতে ফেলুদা চটে গিয়ে বলল, তোর মুন্ডু, ঘর তো হোটেলেই রয়েছে, চাই একটা রাস্তা যেখানে লোকজনের ভিড় নেই, কারণ লোকে দেখে ফেললে ভাববে পাগল। একবার নাথুলা রোডের দিকটায় গিয়ে দেখতে হবে। সত্যি বলতে কি, এই দুদিনে গ্যাংটকের একটা মাত্র রাস্তা ছাড়া আর বিশেষ কিছুই দেখা হয়নি, তাই একটু হেঁটে বেড়াবার ছুতো পেয়ে ভালোই লাগছিল। হোটেল থেকে বেরিয়েই ডক্টর বৈদ্যর সঙ্গে দেখা হয়ে গেল। রোদের বেশ ঝাঁঝ, তাই ভদ্রলোক দেখি সানগ্লাস পরেছেন। বললেন, কোথায় চললেন আপনারা? ফেলুদা বলল, শহরটা দেখাই হয়নি, ভাবছিলাম একটু ওপর দিকটায় যাব, ওই প্যালেসের ওদিকে। আমি যাচ্ছি গাড়ির সন্ধানে, আজ দিনটা ভালো আছে, এ গুড ডে টু মেক দ্যাট ট্রিপ টু পমিয়াংচি। আপনারা না এলে কিন্তু একটা খুব ভালো জায়গা মিস করবেন। যাবার তো ইচ্ছে রয়েছে, আমি থাকতে থাকতে চলে আসুন না। গ্যাংটক জায়গাটা খুব সুবিধের না, বিশেষ করে আপনার পক্ষে নিরাপদ নয় মোটেই। ভদ্রলোক হাসি মুখে হাত নেড়ে চলে গেলেন। আমি বললাম, হঠাৎ এই কথাটা বললেন কেন ভদ্রলোক? ফেলুদা হাঁটতে হাঁটতে বলল, তুখোড় আছেন বাবাজি, আমি যেমন ওকে সন্দেহ করছি, ও তেমনি উল্টে আমাকে সন্দেহ করছে। হয়তো বুঝে ফেলেছে আমি একটা গোলমালে জড়িয়ে পড়েছি। কিন্তু তোমাকে তো সত্যি হুমকি দিয়ে লিখেছে ফেলুদা, খাটের ওপর কাগজটা দেখলুম যে। এটা কি নতুন জিনিস হলো? তা অবশ্যই নয়, তবে তোর যদি ধারণা হয়ে থাকে যে একটা তিব্বতী কথার জন্য আমি তদন্ত বন্ধ করে দেব, তাহলে তুই ফেলু মিত্তিরকে এখনও চিনিসনি। মুখে সেটা না বললেও মনে মনে বললাম যে যদি কেউ ফেলু মিত্তিরকে চেনে তবে সেটা আমি। বাদশাহী আংটির ব্যাপারে হুমকি সত্ত্বেও কি সাংঘাতিক বিপদের মুখে ঝাঁপিয়ে পড়েছিলে ফেলুদা, সেটা তো আমি দেখেছি। চড়াই রাস্তাটা উঠে ক্রমে ফ্ল্যাট হয়ে গিয়েছে, শেষটায় একটা প্রকাণ্ড চওড়া, প্রায় দার্জিলিংয়ের ম্যালের মতো খোলা জায়গায় এসে পড়েছে। সেটার মাঝখানে একটু নিচে রেলিং দিয়ে ঘেরা ফুলের কেয়ারি করা গোল জায়গা রয়েছে। আবার সেটার মাঝখানে একটা হলদে কাঠের পোস্টে এদিকে ওদিকে পয়েন্ট করা সব রাস্তা আর জায়গার নাম লেখা ফলক রয়েছে। ডান দিকে যে ফলকটা পয়েন্ট করা তাতে লেখা রয়েছে প্যালেস। ডান দিকে চেয়ে দেখলাম দুধারে গাছের সারিওয়ালা একটা সোজা রাস্তার শেষ মাথায় একটা বাহারের গেট দেখা যাচ্ছে। বুঝলাম ওটাই হলো প্যালেসের গেট। বাঁ দিকে দেখানো ফলকটায় লেখা রয়েছে নাথুলা রোড। আশেপাশে কোনো লোকজন নেই। দূরে প্যালেসের রাস্তায় কালকের দেখা বিদেশি টুরিস্টরা ক্যামেরা হাতে পায়চারি করছে। ফেলুদা বলল, লক্ষণ ভালোই, চল বাঁ দিকে চল।
যে নাথুলা রোড দিয়ে একেবারে বর্ডারে চলে যাওয়া যায় সেটা দিয়ে আমি আর ফেলুদা এগিয়ে চললাম এক্সপেরিমেন্টের উদ্দেশ্যে। রাস্তাটা ক্রমেই নির্জন হয়ে এসেছে। ফেলুদা বাঁ দিকের খাড়াই পাহাড়ের দিকে দৃষ্টি রেখে এগিয়ে চলেছে। এদিকটা শহরের পূর্ব দিক, কাঞ্চনজঙ্ঘা হলো পশ্চিম দিকে। এদিকে বরফ দেখা যায় না, তবে নিচে বহু দূরে দুই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটা নদী দেখা যায়। আর একটা জিনিস যেটা দেখা যায় সেটা হলো রোপওয়ে। শূন্যে টাঙানো তারের রাস্তা দিয়ে ঝুলন্ত গাড়ি চলেছে মাল নিয়ে পাহাড়ের এ মাথার এক স্টেশন থেকে ও মাথার আর এক স্টেশনে। রোপওয়ে দেখতে বেশ ভালোই লাগছিল। ফেলুদার প্রথম ডাকটা ওই জন্য শুনতেই পাইনি। তারপর শুনলাম, এই তোপসে, এদিকে আয়। পাহাড়ের গা বেয়ে খানিক দূরে উঠে গেছে ফেলুদা, আর সেখান থেকে আমায় হাতছানি দিয়ে ডাকছে। আমিও উঠে গেলাম। ফেলুদার পাশে একটা পাথর পড়ে আছে, সাইজে সেটা একটা 5 নম্বরের ফুটবলের মতো। এই পাথরের পাশে দাঁড়ালাম। এরকম বাধ্য অ্যাসিস্ট্যান্ট কোনো গোয়েন্দা কখনো পেয়েছে বলে আমার মনে হয় না। আমি যাচ্ছি নিচে, ওদিক থেকে এদিকে হেঁটে যাব। আমি যখন বলবো তখন তুই পাথরটা ঠেলে নিচের দিকে গড়িয়ে দিবি। যেভাবে রয়েছে পাথরটা, বুঝতেই পারছিস, একটা ঠেলা দিলেই ওটা নিচের দিকে গড়িয়ে যাবে। পারবি তো? জলের মতো সোজা। ফেলুদা নিচে নেমে যেদিক দিয়ে এসেছি সেই দিকটাই চলে গেল। তারপর শুনতে পেলাম ওর হাঁক, রেডি? আমি চেঁচিয়ে বললাম, রেডি। আর তারপরেই পেলাম ফেলুদার পায়ের আওয়াজ। আমার লাইনে আসার 8-10 পা আগেই ফেলুদা চেঁচিয়ে উঠল, গো! আমি পাথর ঠেলে দিলাম। ফেলুদা হাঁটা থামালো না। দেখলাম পাথর গড়িয়ে রাস্তায় পৌঁছানোর আগেই ফেলুদা তার অন্তত 10 পা সামনে এগিয়ে চলে গেছে। দাঁড়া! ফেলুদা ফিরে এলো, সঙ্গে পাথর। এবার তুই নিচে যা, তোকে হাঁটতে হবে, হাঁটা থামাবি না। আমি পাথর ফেলবো। যদি দেখিস পাথর তোর দিকে তাক করে আসছে, হয়তো তোর গায়ে এসে লাগবে, তুই লাফিয়ে পাশ কাটাতে পারবি তো? জলের মতো সোজা। এবার আমি হাঁটতে শুরু করলাম, আর চোখ পাহাড়ের দিকে। ফেলুদা খুব হিসেব করে জিপ টিপ কামড়ে একটা বিশেষ টাইমে পাথরটাকে মারল ঠেলা। আমি থামলাম না, লাফিয়ে পাশ কাটানোরও দরকার হলো না। পাথর আমি পৌঁছানোর আগেই রাস্তায় পড়ে দুটো পাক খেয়ে ডান দিকের পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে চলে গেল। ফেলুদা যেখানে ছিল সেখানেই বসে পড়ল। কি আর করি, আমিও তার কাছে গিয়ে হাজির হলাম। কি মূর্খ আমি, কি মূর্খ! এই সহজ। ফেলুদার কথা শেষ হলো না। একটা শব্দ আমার কানে আসতেই এক ঝলক ওপরে তাকিয়ে এক হ্যাঁচকা টানে আমি ফেলুদাকে তার জায়গা থেকে প্রায় 3 হাত পাশে সরিয়ে আনলাম। আর ঠিক সেই মুহূর্তে একটা বিরাট পাথরের চাই 1 সেকেন্ড আগে সেখানে ফেলুদা ছিল, সেইখানে গড়িয়ে গিয়ে পুরো লাল ফুলের একটা প্রকাণ্ড ঝোপড়াকে তছনছ করে দিল। রাস্তায় একবার মতো ঠক্কর দিয়ে পিছনের ঢাল দিয়ে নেমে অদৃশ্য হয়ে গেল। ফেলুদা জায়গাটা সত্যিই নিরাপদ নয় বলে আমার হাত ধরে টেনে একেবারে রাস্তায়। তারপর দুজনে আর টু শব্দটি না করে পা চালিয়ে এক নিঃশ্বাসে একেবারে তেমাথায় পৌঁছে গেলাম। একটা মিলিটারি লরি আমাদের পাশ কাটিয়ে নাথুলার দিকে চলে গেল। ফেলুদা খালি একবার মৃদুস্বরে বলল, থ্যাঙ্কস তোপসে। তার দিকে চেয়ে দেখি সে গম্ভীর হয়ে গেছে। আমার মনে যে কি অবস্থা সে আর বলে কাজ নেই। কাছেই একটা ছাউনি দেওয়া বসবার ঘর ছিল, অনেকটা ইডেন গার্ডেনের বাস স্ট্যান্ডের মতো দেখতে। আমরা তার ভেতরে গিয়ে বেঞ্চিতে বসে হাঁপ ছাড়লাম। ফেলুদা কপালের ঘাম মুছে বলল, কাউকে দেখতে পেয়েছিলি? বললাম, না। অনেক উঁচু থেকে পাথরটা এসেছিল। আমি যখন দেখেছি তখনই তার ভেলোসিটি অনেক। ফেলুদা একটা সিগারেট ধরিয়ে ভালো করে একটা টান দিয়ে বলল, আর ঢিলেঢালা ভাব চলবে না, একটা কুইক এসপার ওসপার হওয়া দরকার। আমি বললাম, কিন্তু অনেক প্রশ্নের তো উত্তর পাওয়া যাচ্ছে না ফেলুদা। কে বলল তোকে? ফেলুদা ঝেঁকিয়ে উঠল। কাল রাতে কখন ঘুমিয়েছি জানিস? 2:30। ফেলুমিট্রির ঘোড়া ঘাস কাটছে না, এক্সপেরিমেন্ট সাকসেসফুল। যা সন্দেহ করেছিলাম তাই। পাথর এসে গাড়িতে পড়েনি। 1 in a million চান্সের ওপর নির্ভর করে কেউ খুন করে না। প্ল্যানটা ছিল অন্য, কিন্তু সেটাকে অ্যাক্সিডেন্টের চেহারা দেবার জন্য পাথরটা ফেলা হয়েছিল। মিস্টার সেলভাঙ্কারকে অজ্ঞান করা হয়েছিল আগেই।
তারপর তাকে জিপ সমেত খাদের মধ্যে ফেলা হয়েছিল। তারপর সব শেষে ফেলা হয়েছিল পাথর। কিন্তু তাহলে ড্রাইভারকে হাত করা হয়েছিল এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কারণ এছাড়া জিনিসটা সম্ভব নয়। কিংবা ড্রাইভার তো নিজেই খুন করে থাকতে পারে না, কারণ মোটিভ কি? তার পক্ষে মূর্তিটার কথা জানার বিন্দুমাত্র সম্ভাবনা ছিল বলে মনে হয় না। ফেলুদা উঠে পড়ল। আমার টার্গেট হচ্ছে SKM 463। কিন্তু দুঃখের বিষয় SKM 463-র খোঁজ করে তাকে পাওয়া গেল না। সে গাড়ি কাল রাত্রি নাকি শিলিগুড়ি চলে গেছে। আসলে কি জানিস, জিপটা নতুন বলে সকলেরই চোখ ওটার ওপর। ওটা তাই আর বসে থাকে না। তাহলে আমরা কি করব? দাঁড়া, একটু ভাবতে দে। সব গন্ডগোল হয়ে যাচ্ছে। জিপ স্ট্যান্ড থেকে হোটেলে ফিরে এলাম। ডাইনিং রুমে বসে বেয়ারাকে ডেকে কোল্ড ড্রিঙ্কের অর্ডার দিলাম। ফেলুদা চোখ লাল, চুল উস্কো খুস্কো, মুঠো করা হাত, ডান হাত বাঁ হাতের তেলোতে বারবার ব্যর্থ ঘুষি মারছে। কবে পৌঁছেছি আমরা এখানে? সে হঠাৎ প্রশ্ন করল। 14ই এপ্রিল। 14ই না 15ই? 14ই। তুমি ভুলে যাচ্ছ ফেলুদা, সেদিন ছিল পয়লা বৈশাখ। ইয়েস। আর খুন হয়েছে কবে? 11ই। সেদিন গ্যাংটকে ছিল সেলভাঙ্কা, নিশিকান্ত, হেলমুট আর ডক্টর বৈদ্য। আর বীরেন্দ্র? ধরে নিচ্ছি বীরেন্দ্রও ছিল। ধরে নিচ্ছি প্রাইটেক্স ভুল করেনি। আচ্ছা, নিশিকান্তবাবুর জানলা দিয়ে কবে কাগজ ফেলল? যেদিন আমরা এসেছি সেদিনই রাত্রে, 14ই রাত্রে। গুড। সে সময় কে কে ছিল শহরে? হেলমুট, শশধর, ধরে নিচ্ছি বীরেন্দ্র আর 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 নিশিকান্ত। নিশিকান্ত তো থাকবেই। শুধু থাকবেই না, ও যদি কোনো গোলমাল করে থাকে তাহলে নিজের ওপর থেকে সন্দেহ হটিয়ে দেবার জন্য নিজেই নিজের ঘরে কাগজ ফেলতে পারে, নিজেই খাদের মধ্যে লাফিয়ে পড়ে হেল্প বলে চিৎকারও করতে পারে। কি গোলমাল করতে পারেন নিশিকান্তবাবু সেটা এখনো জানি না। খুন করার সাহস ওর আছে বলে মনে হয় না। লোকটা নেহাতি ভীতু। আর সেটা অভিনয় নয়। তাহলে আর কেউ বাকি রইল কি? ডক্টর বৈদ্য? ডক্টর বৈদ্যকে বাদ দিবি না। তিনি কবে কালিম্পং গেছেন বা অ্যাটল গেছেন কি না সেটা তো আমরা জানি না। ডাকবাংলো থেকে যে অন্য জায়গাটি গিয়ে ঘাপটি মেরে বসে থাকেননি তার গ্যারান্টি কি? ফেলুদা এক চুমুকে এক গেলাস সিকিম অরেঞ্জ শেষ করে বলল, একমাত্র শশধরবাবুর গতিবিধি সম্বন্ধে সন্দেহের কোনো কারণ নেই। কারণ তিনি আমাদের সঙ্গে একই প্লেনে একই জিপে গ্যাংটকে এসেছেন এবং পরদিন বোম্বে ফিরে গেছেন। ফিরে যে গেছেন সেটা তার বাড়ির লোকেরা টেলিফোনে কনফার্ম করেছে। অবশ্যই এখন তিনি বোম্বেতে নেই। একটা চান্স আছে হি ইজ অন হিজ ওয়ে হিয়ার। মনে হচ্ছে পোমিয়াংচিটা। ফেলুদা কথা থামালো। বাইরে থেকে একজন লোক এসে হোটেলের ভিতর ঢুকে ম্যানেজারের টেবিলের দিকে এগিয়ে গেল। লোকটা আমাদের জার্মান হিপি হেলমুট উঙ্গার। ম্যানেজারকে কি জিজ্ঞেস করতে তিনি আমাদের দিকে আঙুল দেখিয়ে দিলেন। ওহ, তোমরা এখানেই আছো? আমি দেখতেই পাইনি। আমরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। হেলমুটের যেন একটু কিন্তু ভাব। বলল, একটা জরুরি আলোচনা ছিল। তোমাদের ঘরে যাওয়া যায় কি? ঘরে এসে ঢোকার পর হেলমুট বলল, মে আই ক্লোজ দ্য ডোর? তারপর নিজেই গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিল। আমার বুকের ভিতরে ঢিপ ঢিপ। বিরাট লম্বা লোক, ফেলুদার চেয়েও 1 ইঞ্চি বেশি, তার উপর জার্মান। এছাড়া শুনেছি হিপিরা নানা রকম নেশা করে। আর বিদেশিদের সঙ্গে বন্দুক পিস্তল গোছের জিনিস থাকাটা কিছুই আশ্চর্য নয়। যদি কোনো বদ মতলব এসে থাকে লোকটা। ফেলুদা হেলমুটের দিকে একটা চেয়ার এগিয়ে দিল। কোল্ড ড্রিঙ্ক বা চা কফি কিছু চলবে? নো থ্যাঙ্কস। হেলমুট কাঁধ থেকে ক্যামেরা নামিয়ে বিছানার উপর রেখে বগলদাপা করা আকফা কোম্পানির একটা বড় লাল খামের ভিতরে হাত ঢুকিয়ে বলল, তোমাদের কয়েকটা ছবি দেখাতে এনেছি। এগুলো কালার নেগেটিভে তোলা। এখানে প্রিন্ট হয় না, তাই দার্জিলিংয়ে পাঠিয়েছিলাম। আজই সকালে এনলার্জমেন্টগুলো হয়ে এসেছে। হেলমুট একটা ছবি বার করলো। এটা নর্থ সিকিম হাইওয়েতে তোলা। অ্যাক্সিডেন্টটা যেখানে হয় সেখান থেকে রাস্তাটা পাহাড়ের গা দিয়ে একেবারে উল্টো দিকের পাহাড়ে চলে গেছে। সরু ফিতের মতো রাস্তাটাকে অ্যাক্সিডেন্টের জায়গা থেকে দেখা যায় না। আমি ছবিটা তুলেছি ওই উল্টো দিকের রাস্তা থেকেই। গ্রাম, নদী আর 10 কিলোমিটার দূরের সিকিমের খানিকটা অংশ মিলিয়ে
একটা চমৎকার ভিউ পাওয়া যায় ওখান থেকে। কথা ছিল সেলভাঙ্কার গুম্ফা যাবার পথে আমাকে ওখান থেকে তুলে নিয়ে যাবে, কিন্তু তার গাড়ি আমার কাছ অবধি পৌঁছয়নি। ছবি তুলতে তুলতে একটা শব্দ পেয়ে সেদিকে মুখ ঘুরিয়ে আমি এই দৃশ্যটা দেখতে পাই, যেটা আমি আমার টেলিফটো লেন্স গিয়ে তুলে রাখি। আশ্চর্য ছবি! এত দূর থেকে তোলা সত্ত্বেও মোটামুটি সবই বেশ বোঝা যাচ্ছে। একটা জিপ পাহাড়ের গা দিয়ে গড়িয়ে পড়ছে, তার কিছু উপরে রাস্তায় একটা লোক দাঁড়িয়ে পড়ন্ত জিপটার দিকে দেখছে। এটা মনে হয় ড্রাইভারটা। মুখ চেনার উপায় নেই, কিন্তু সে যে নীল রঙের জামা পরে রয়েছে সেটা বোঝা যাচ্ছে। এছাড়া আর কোনো লোক ছবিটাতে নেই। এবার হেলমুট আর একটা ছবি বার করলো, এই আগেরটার কয়েক সেকেন্ড পরে তোলা। এটা আরও অদ্ভুত ছবি। এটার তলার দিকে দেখা যাচ্ছে জিপটা পাহাড়ের গায়ে ভাঙা অবস্থায় কাত হয়ে পড়ে রয়েছে, আর ডান পাশে কিছু উপরে একটা ঝোপের পিছনে একটা কালো স্যুট পরা লোকের খানিকটা অংশ মাটিতে শোয়া অবস্থায় দেখা যাচ্ছে। ছবির ওপর দিকে রাস্তায় ড্রাইভারটা এবার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আমাদের দিকে পিছন করে মাথা উঁচু করে ওপরের দিকে দেখছে। ছবিটা একেবারে ওপরের অংশে পাহাড়ের গায়ে এবার আর একজন নতুন লোককে দেখা যাচ্ছে। তারও মুখ চেনার কোনো উপায় নেই, কিন্তু গায়ের জামার রংটা লালচে। সে একটা বড় পাথরের পিছনে উপুর হয়ে রয়েছে। তৃতীয় ছবিতে লাল পোশাক পরা লোকটাকে আর দেখা যাচ্ছে না। নীল জামা পরা লোকটা দৌড়ানোর ভঙ্গিতে ছবি থেকে প্রায় বেরিয়ে চলে যাচ্ছে। গাড়ি আর কালো স্যুট পরা লোকটা যেমন ছিল তেমনই রয়েছে, আর পাহাড়ের গায়ে যে পাথরটা ছিল সেটা পড়ে আছে রাস্তার উপরে একটা গাছের পাশে। রিমার্কেবল, ফেলুদা বলে উঠল। অদ্ভুত ছবি। এরকম ছবি আমি খুব কমই দেখেছি, এইরকম সুযোগও কমই পাওয়া যায়। হেলমুট বলল, তুমি ছবিগুলো তোলার পর কি করলে? গ্যাংটকে ফিরে গেলাম। হেঁটেই গিয়েছিলাম, হেঁটেই ফিরলাম। অ্যাক্সিডেন্টের জায়গা পৌঁছনোর আগেই সেলভাঙ্কারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমি গিয়ে শুধু পাথর আর ভাঙা জিপ দেখেছি। গ্যাংটকে ঢুকতেই অ্যাক্সিডেন্টের খবর পেয়েছি, আর পেয়েই সোজা হাসপাতালে চলে গেছি। আমি যাবার পরেও সেলভাঙ্কার ঘন্টা দুয়েক বেঁচেছিলেন। তোমার ছবি তোলার ব্যাপারটা তুমি কাউকে বলনি? বলে কি লাভ? যতক্ষণ না সে ছবি প্রিন্ট হয়ে আসছে ততক্ষণ তো সেটাকে প্রমাণ হিসাবে ব্যবহার করা যায় না। মুখের কথা কে বিশ্বাস করবে? অথচ আমি সেই মুহূর্ত থেকেই জানি ঘটনাটা কিভাবে ঘটেছিল। জানি যে জিনিসটা অ্যাক্সিডেন্ট নয়, খুন। আরও কাছ থেকে তুললে অবশ্যই খুনির চেহারাটাও বোঝা যেত, কিন্তু বুঝতেই পারছো সেটা সম্ভব ছিল না। ফেলুদা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ছবিগুলো দেখতে দেখতে বলল, ওই লাল পোশাক পরা লোকটি কি তাহলে বীরেন্দ্র? ইম্পসিবল, দৃঢ় গলায় বলে উঠল হেলমুট। আমরা দুজনেই রীতিমতো অবাক হয়ে তার দিকে চাইলাম। মানে? ফেলুদা বলল, তুমি অত শিওর হচ্ছ কি করে? কারণ আমিই হচ্ছি বীরেন্দ্র সেলভাঙ্কার। ফেলুদার চোখ ছানাপাড়া হতে এই প্রথম দেখলাম। তুমি বীরেন্দ্র মানে? তোমার চুল কটা, তোমার চোখ নীল, তোমার ইংরেজিতে জার্মান টান। ভেরি সিম্পল, হেলমুট চেয়ার ছেড়ে উঠে বলল। আমার বাবা দুবার বিয়ে করেন। আমি প্রথম স্ত্রীর সন্তান। আমার মা ছিলেন জার্মান। বাবা যখন হাইডেলবার্গে ছাত্র ছিলেন তখনই আলাপ, আর বিদেশে থাকতেই বাবা বিয়ে করেন। মার নাম ছিল হেলগা। বিয়ের আগের পদবি ছিল উঙ্গার। আমি যখন ভারতবর্ষ ছেড়ে জার্মানি গিয়ে সেটেল করি তখন বীরেন্দ্র নামটা ছেড়ে হেলমুট নামটা নেই, আর মার পদবিটা নেই। আমার মাথা ভোঁ ভোঁ করছে। সত্যিই তো, জার্মান স্ত্রী হলে ছেলের চেহারা সাহেবের মতো হওয়া কিছুই আশ্চর্য নয়। বাড়ি ছেড়ে চলে গেলে কেন? ফেলুদা জিজ্ঞেস করল। মা মারা যাবার 5 বছর পর বাবা যখন দ্বিতীয়বার বিয়ে করলেন তখন মনটা ভেঙে গেল। মাকে আমি ভীষণ ভালোবাসতাম, বাবার উপরেও টান ছিল, কিন্তু ঘটনাটা পর মনটা কেমন যেন বিগড়ে গেল। বাবার উপর একটা ঘৃণার ভাব এলো মনে। তাই সব ছেড়ে ছুড়ে চলে এলাম। বহু কষ্ট করে, বহুবার নিজের জীবন বিপন্ন করে অবশেষে আমি ইউরোপ পৌঁছই। গোড়ায় কয়েক বছর কুলিগিরি থেকে এমন কোনো কাজ নেই যা করিনি। প্রায় 7-8 বছর এইভাবে কষ্টে কাটে। তারপর ছবি তুলতে শিখি, ভালো ফটোগ্রাফার হিসেবেও নামও হয়। অনেক পত্রিকায় আমার তোলা ইউরোপের অনেক দেশের ছবি ছাপা হয়।
বছর চারেক আগে ফ্লোরেন্স ছবি তুলেছিলাম। সেখানে হঠাৎ বাবার এক বন্ধুর সামনে পড়ে যাই। তিনি আমাকে চিনে ফেলেন আর তিনিই বাবাকে আমার সম্বন্ধে লিখে জানান। তারপর বাবা ডিটেকটিভ লাগান আমাকে খুঁজে বার করার জন্য। সেই থেকে দাঁড়ি রাখতে শুরু করি, আর আমার চোখের মণির রংটাও বদলে ফেলি। কন্ট্যাক্ট লেন্স, ফেলুদা বলে উঠল। হেলমুট একটু হেসে তার দুই চোখের ভিতরে আঙুল ঢুকিয়ে পাতলা লেন্স খুলে বার করে আমাদের দিকে তাকালো। অবাক হয়ে দেখলাম যে তার চোখ আমাদেরই মতো কালো হয়ে গেছে। পর মুহূর্তেই আবার লেন্স দুটো পরে নিয়ে হেলমুট বলে চলল, বছরখানেক আগে এক হিপির দলের সঙ্গে ভিড়ে ভারতবর্ষ আসি। দেশের ওপর থেকে টান আমার কোনোদিনও যায়নি। আমার পিছনে তখনও লোক লেগেছিল। বাবা অনেক পয়সা খরচ করেছেন এই খোঁজার ব্যাপারে। কাঠমান্ডুতে গিয়ে একটা মনস্টারিতে ছিলাম। যখন দেখলাম সেখানেও পিছনে টিকটিকি ঘুরছে, তখন সিকিম চলে এলাম। ফেলুদা বলল, তোমাকে ফিরে পেয়ে তোমার বাবা খুশি হননি? আমাকে চিনতেই পারেননি। আমি আগের চেয়ে রোগা হয়ে গেছি অনেক। তার উপরে আমার লম্বা চুল, আমার দাড়ি গোঁফ, আমার চোখের রং নীল। এই সব কারণেই বোধ হয় তিনি নিজের ছেলেকে চিনতেই পারলেন না। আমার কাছে বসে তিনি বীরেন্দ্র সম্বন্ধে আক্ষেপ প্রকাশ করলেন। ভারতবর্ষে ফিরে আসার আগেই বাবার উপর থেকে আমার বিরূপ ভাবটা অনেকটা চলে গিয়েছিল। বয়সের সঙ্গে সঙ্গে মানুষ অনেক জিনিস মেনে নিতে শেখে, কিন্তু যখন দেখলাম তিনি আমাকে চিনলেন না, তখন আর নিজের পরিচয়টা দিলাম না। শেষ পর্যন্ত হয়তো দিতাম, কিন্তু আর সুযোগ হলো কই। খুনি কে এ সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? ফ্র্যাঙ্কলি বলবো, নিশ্চয়ই। আমার মতে ডক্টর বৈদ্যকে কোনো মতেই পালাতে দেওয়া উচিত নয়। ফেলুদা সম্মতির ভঙ্গিতে মাথা নেড়ে প্রায় ফিসফিস করে বলল, আমি এ ব্যাপারে তোমার সঙ্গে একমত। হেলমুট নাকি বীরেন্দ্র বলা উচিত। বলল, ও তো জানে না আমি বীরেন্দ্র, তাই ফস করে আমার সামনেই কালকে ওই নামটাই করে দিল। আর যে মুহূর্তে নামটা করলো সেই মুহূর্তেই লোকটা সম্বন্ধে আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল। আমার মতে লোকটা এক নম্বরের ভণ্ড শয়তান। ওই খুন করেছে এবং ওই মূর্তিটা নিয়েছে। ফেলুদা বলল, সেদিন শেলভাঙ্কার যখন গুম ফাটা দেখতে যান, উনি কি একাই যান? সেটা বলতে পারি না। আমি তো অনেক সকালে বেরিয়ে পড়েছিলাম। অবশ্যই ডক্টর বৈদ্য তাকে মাঝপথে থামিয়ে গাড়িতে উঠে থাকতে পারেন। সন্দেহবাতিকটা বাবার একেবারেই ছিল না। এমনিতেও অত্যন্ত সরল প্রকৃতির মানুষ ছিলেন তিনি। ফেলুদা বিছানা ছেড়ে উঠে গম্ভীরভাবে কিছুক্ষণ পায়চারি করে বললেন, আমাদের সঙ্গে পমিয়াংচি যাবে? হেলমুট দৃঢ়স্বরে বলল, বাবাকে যে খুন করেছে তার হাতে হাতকড়া পরানোর জন্য আমি যে কোনো জায়গায় যেতে প্রস্তুত আছি। এখান থেকে কত দূর জানো জায়গাটা? 100 মাইলের কাছাকাছি বলে শুনেছি, হয়তো সামান্য বেশিও হতে পারে।